বাংলাদেশ ঘিরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনের, ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নিচ্ছে পাকিস্তান, জাতীয় স্বার্থে গুরুত্ব সরকারের। অনলাইনে পারিবারিক মামলার বিচার কাজে পারিবারিক আদালত চালু, কমবে মামলা জট, স্বল্প সময়ে সেবা দেওয়ার আশা আইন উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে রামপুরে 28 জনকে হত্যার মামলায় ট্রাইব্যুনালে 2 সেনা কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ হচ্ছে। আবু সাইদ হত্যা মামলারও চাঙ্খাপুরের তদন্ত কর্মকর্তাকে জেরা। বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করেছে সরকার, অভিযোগ পোশাক খাতের শীর্ষ 3 সংগঠনের। শিল্পে অস্থিরতা বাড়ার শঙ্কা, সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেখছেন নেতারা। সময় সংবাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বাংলাদেশ ঘিরে চলছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। প্রায় প্রতি সপ্তাহে কূটনীতিকদের বৈঠক হচ্ছে সরকার, রাজনৈতিক দল কিংবা সুশীল সমাজের সঙ্গে। বিশ্লেষকরা বলছেন 5 আগস্টের পর বড় পরিবর্তন এসেছে কূটনীতিক পাড়ায়। ঢাকায় মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনের, আর ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নেওয়ার চেষ্টায় পাকিস্তান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে জাতীয় স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে সরকার। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের তৎপরতা যেন নির্বাচনী সংস্কৃতির অংশ, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষণীয়। এতদিন যারা এই দৌড়ঝাঁপে সবচেয়ে বেশি সরব ছিল, সেই যুক্তরাষ্ট্রের তৎপরতা যেন দৃশ্যমান নেই বললেই চলে। বিপরীতে চীনের তৎপরতা যে কোনো সময়ের চেয়ে বেশি। ভারত পাকিস্তান প্রশ্নে সম্পর্কের ওঠানামা আকাশ পাতাল, নতুন মুখ, তুরস্কের আগ্রহ এই অঞ্চলের কূটনৈতিক সমীকরণকে নতুন মাত্রা দিয়েছে। ঢাকা এসব সমীকরণ কিভাবে দেখছে? চীনা দূতাবাসের তথ্য মতে 2024 সালের 5 আগস্টের পর রাষ্ট্রদূত ইয়েন ওয়াও প্রায় 140টির মতো পাবলিক ইভেন্টে অংশ নিয়েছেন। সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। বেশ কয়েকবার বসেছেন বিএনপি এবং এনসিপির নেতাদের সঙ্গেও। বলা যায় পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সময়ের চেয়ে সরব চীনা দূতাবাস। বিপরীতে গণতন্ত্র, মানবাধিকার নিয়ে সবসময় সরব থাকা যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নিষ্ক্রিয়। প্রায় 1.5 বছর ধরে ঢাকায় নেই দেশটির রাষ্ট্রদূত। কাজ করছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। পট পরিবর্তনের পর হাতে গোনা কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মার্কিন দূতাবাসের এত কম তৎপরতা গত 2 দশকে দেখা যায়নি। এদিকে গত 1.5 দশকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটা উচ্চতায় ছিল, 5 আগস্টের পর তা ততটাই তলানিতে। ঠিক এর বিপরীত চিত্র পাকিস্তানের সঙ্গে। সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক যোগাযোগ ও বৈঠক বেড়েছে গত 5 বছরের তুলনায় 5 গুণ। 5 আগস্টের পর বৈঠক হয়েছে প্রায় 80টি। এর মধ্যে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে 3 বার, যেখানে 5 আগস্টের আগে গত 6 বছরে বৈঠক হয়েছে 16টি। পিছিয়ে নেই মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ তুরস্ক। গত 1.5 বছরে 2টি এফওসি মন্ত্রী পর্যায়ের সফর, প্রতিরক্ষা খাতেও 2 দেশের সশস্ত্র বাহিনীর যোগাযোগ বেড়েছে বহুগুণ। আলোচনায় এসেছে প্রতিরক্ষা ড্রোন তৈরির কারখানাও। বিশ্লেষকরা একে ডিপ্লোম্যাটিক প্যারাডাইম শিফট বলছেন। তাদের মতে বিশ্ব এখন বহু মেরুতে বিভক্ত। সবার চেষ্টা ঢাকায় নিজের হিস্সা নিশ্চিত করা। 5 আগস্টের পরের নতুন বাস্তবতায় চীন পিপল টু পিপল কানেক্টিভিটি বাড়ানোর চেষ্টা করছে। একই সাথে অন্যান্য রাষ্ট্রগুলো তাদের যে নতুন বাস্তবতার আলোকে তাদের যে প্রায়োরিটিগুলো সেগুলোকে তারা সেট করছে এবং সেখানে আমরা কনভার্জেন্স তৈরি করার জন্য চেষ্টা করছি। সেখানে কম্পেয়ার করার চাইতেও প্রায়োরিটি সেটগুলোর মধ্যে কিভাবে কনভার্জেন্স হচ্ছে সেটা ইম্পর্ট্যান্ট হবে। একদিকে ঝুঁকে যাওয়ার যেই প্রবণতা একসময় হয়তো ছিল, যেটাকে আমরা স্নায়ুযুদ্ধ সময় বলি, সেটা আর সম্ভব না। কারণ পুরো পৃথিবীর কাঠামোটাই কিন্তু একটা মাল্টিপোলারের দিকে চলে যাচ্ছে। অনেকেই মনে করেন সরকারের সঙ্গে বেশি সখ্যের কারণে আগের মতো দৃশ্যমান তৎপরতায় নেই যুক্তরাষ্ট্র। তবে সাবেক এই কূটনীতিক মনে করেন জো বাইডেন না থাকায় 2 পক্ষেই কিছুটা দূরত্ব বেড়েছে। আগের সরকার যদি থাকতো যুক্তরাষ্ট্রে তাইলে একরকম হতে পারত, কিন্তু ট্রাম্পের কারণে এই সম্পর্কটা আর আগায় নাই, বরং এটা থিতিয়ে গেছে, থেমে গেছে। তো সুতরাং নতুন করে শুরু করার চেষ্টাও হয়তো কিছু কিছু করা হয়েছে, কিন্তু খুব অগ্রগতি আমি দেখি না। তো সুতরাং যুক্তরাষ্ট্র ওইদিকে পিছনে পড়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল হক জানিয়েছেন, বর্তমান সরকার বাংলাদেশের স্বার্থকেই অনুসরণ করছে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।
3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবকে। স্বাক্ষর করেন 2টি সমঝোতা স্মারক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গেও। আলোচনায় দুই দেশের শীর্ষ নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশা জানিয়েছেন। শেরিং তোবকের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাজনৈতিক দল বিএনপি, জামাত এবং এনসিপির শীর্ষ নেতারাও। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার জন্য অনলাইন প্ল্যাটফর্ম পারিবারিক আদালত চালু করেছে আইন মন্ত্রণালয়। সোমবার এর উদ্বোধন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত। আগামী 2.5 মাসের মধ্যে এমন ভালো কিছু দৃষ্টান্ত রেখে যাওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার লক্ষ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন হলো সোমবার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কার্যক্রমের উদ্বোধন করেন। আইন মন্ত্রণালয়ের অধীনে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের বিচারিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ পারিবারিক আদালত। জনস্বার্থে একে টিকিয়ে রাখতে ভবিষ্যৎ সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসছে, বিচারের সম্ভাবনা নিয়ে এসছে। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি। আইন উপদেষ্টা দাবি করেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত। সব দাপ্তরিক কাজকর্ম ডিজিটালাইজেশনের ওপর জোর দেন ডক্টর আসিফ নজরুল। এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এছাড়া বিনা খরচে সব পারিবারিক মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথা জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর বিষয়ে আশাবাদী তিনি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি KM রাশেদুজ্জামান খান রাজা, বিচারপতি রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। এর আগে চলতি বছরের 29 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটি সংগঠনের আলোচনা সভা থেকে গ্রেফতার হন অধ্যাপক কার্জন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন নাকচ করেন। এই মামলায় এর আগে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দেয় আপিল বিভাগ। এই মামলায় 16 জনকে গ্রেফতার করা হয়। সময় সংবাদে আরো থাকছে, প্রয়োজনীয় যে অক্সিজেন দরকার সেটা এখান থেকে কেনা হয় না, এটা বাইরে থেকে কেনা হয়। এখানে যা উৎপন্ন হয় হাসপাতালে দেখা গেছে তার 20%ও এখনো নিতে পারে না। বরিশালের সরকারি প্ল্যান্ট বসিয়েও বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেশি দামে কেনা হচ্ছে অক্সিজেন। হাসপাতাল কর্মকর্তাদের কমিশন বাণিজ্যের অভিযোগ, চুক্তিকে দুষছেন সিভিল সার্জন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ভর্তি করা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। রোববার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হলে তাকে ভর্তি করা হয়। বেগম জিয়া 12 ঘন্টা মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রিপোর্ট পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। 1 মাসের ব্যবধানে আবারও হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রোববার রাত 8টার দিকে গুলশানের ফিরোজা থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসক বোর্ডের পরামর্শে দ্রুতই তাকে ভর্তি করা হয়।
দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতার সঙ্গে এবার যুক্ত হয়েছে চেস্ট ইনফেকশন, নিশ্চিত করেছেন চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসা বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডের সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। অস্থির হওয়ার মতো পরিস্থিতি নয় উল্লেখ করে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, সর্বোচ্চ চিকিৎসার পাশাপাশি আগামী 12 ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর FM সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কী ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরার পর এই নিয়ে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে নিহত পোশাক শ্রমিকদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজধানীর জোরেন কবরস্থানে শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ ও শ্রমিক নিরাপত্তা ফোরামের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসন ও চিকিৎসার দাবি জানান। আর 13 বছরেও এই ঘটনার বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। সরকারে থাকা একটি মহল বিদেশিদের পরামর্শে শ্রম আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা কার্যকর হলে অস্থিরতা বাড়বে পোশাক শিল্পে। এমন অভিযোগ তুলে নতুন অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছে পোশাক খাতের শীর্ষ সংগঠন BGMEA, BKMEA ও BTMEA। যদিও সংশোধিত আইনে শ্রমিকের সুরক্ষা দেওয়া হয়েছে বলে দাবি শ্রমিক নেতাদের। এই অবস্থায় নতুন আইন বাস্তবায়নে শিল্পাঞ্চলে যেন অসন্তোষ তৈরি না হয় তা নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। SM আরিফিনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন চেয়ে আসছিল জাতিসংঘের শ্রম সংস্থা, ILO, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলো। অবশেষে বাংলাদেশ শ্রম আইন সংশোধন 2025-এর খসড়া গেল মাসে অনুমোদন করে উপদেষ্টা পরিষদ, যেখানে দেখা যায় আগে শ্রম আইনে ভবিষ্যৎ তহবিল গঠনের কথা থাকলেও তা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন আইনে 100 জন স্থায়ী শ্রমিক থাকলেই স্থায়ী তহবিলের বাধ্যবাধকতা রাখা হয়েছে। কারখানায় কর্মরত 20 জন শ্রমিক কর্মচারী সম্মত থাকলেই করা যাবে ট্রেড ইউনিয়ন। অথচ আগে দরকার হতো মোট শ্রমিকের 20% সম্মতি। একটি প্রতিষ্ঠানে করা যাবে সর্বোচ্চ 5টি ট্রেড ইউনিয়ন, এতদিন যা ছিল 3টি। এসব সংশোধন নিয়ে পোশাক শিল্পের উদ্যোক্তাদের আপত্তির মধ্যেই গেল সোমবার খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এবার তা প্রত্যাখ্যান করেছে BGMEA, BKMEA ও BTMA। শ্রমিক গণবসতি এলাকা যেগুলি, সেখানে কিন্তু একটা বাড়িতে 40 জন 50 জন শ্রমিক কিন্তু থাকে। ওই বাড়িগুলো যদি ইচ্ছা করে সে তার বাড়িতে 20 জনকে নিয়ে একটা ট্রেডিং করে ফেলতে পারে। এই যে শ্রম আইন যেটা হয়েছে, এটা কোনোভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে, আমাদের দেশের অর্থনীতির প্রেক্ষাপটে এই শ্রম আইনটা নিজের জন্য যোগ উপযোগী হয় নাই। নতুন আইন শিল্পে অস্থিরতা বাড়াবে বলে দাবি উদ্যোক্তাদের। আগামী দিনগুলিতে এই সেক্টরটাকে কন্টিনিউয়াসলি সাফার করতে হবে, অর্থাৎ যারা এটা করিয়েছে তারা পরিকল্পিতভাবেই করিয়েছে। কারণ এতবার এত কঠিনভাবে আমরা এটা নিয়ে কথা বলার পরেও এইটা সরকার ফাইনালি এটা পরিবর্তন করে নাই। মজুরি বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিকরা মাঠে নামলে কালো তালিকাভুক্ত করা যাবে না এমন বিধানও রাখা হয়েছে নতুন অধ্যাদেশে। সংজ্ঞা পরিবর্তন করে কর্মকর্তা কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে শ্রমিকদের। সংশোধিত শ্রম আইন কর্মী বান্ধব বলে দাবি শ্রমিক নেতাদের। যা কিছু চেয়েছি সব পেয়ে গেছে এটা বলা যাবে না, কারণ আসলে রাতারাতি সবকিছু সম্ভব নয়। যতটুকুই শ্রম অধ্যাদেশে হয়েছে সেটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের
একটা আকাঙ্ক্ষারই ফলাফল। শ্রমিকদের যে সংজ্ঞা সেই শ্রমিকের মধ্যে চলে আসবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা এখান থেকে নিতে পারবে। প্রভিডেন্ট ফান্ডের ইস্যুটা এবার ম্যান্ডেটরি করা হয়েছে, আমরা চাই যে সেটা ম্যান্ডেটরি মানে যাতে মানা হয়, না মানলে সেখানে পানিশমেন্টের ব্যবস্থা করা। এদিকে নতুন আইন বাস্তবায়ন করতে গিয়ে শিল্পাঞ্চলগুলোতে যেন ঝুঁকি তৈরি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটাকে যাতে পুঁজি করে কেউ দেশের ক্ষতি করতে না পারে, দেশের যে শিল্প কারখানায় বা যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস সেখানে যাতে করে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি না হয়, তো সেটা দেখতে হবে। এবং একই সঙ্গে শ্রমিকের যে অধিকারগুলো আছে, তার যে কমপ্লায়েন্সগুলো আছে, মানে সোশ্যাল কমপ্লায়েন্স যেগুলো, সেগুলোকে আমাদের আস্তে আস্তে মান্য করার যে অভ্যাস সেটা তৈরি করতে হবে। শিল্পের স্বার্থে পণ্যের মূল্য বাড়াতে আন্তর্জাতিক বাজারে শ্রমিক সংগঠনগুলোকে আরও সংগঠিতভাবে সোচ্চার হওয়ার তাগিদ রপ্তানি খাত সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূর্ণ এলাকা। বিশ্বব্যাংকের প্রতিবেদন, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা সহ লবণাক্ততা বাড়ার শঙ্কা। আবারও রাজস্ব আদায়ে পিছিয়ে পড়েছে কাস্টমস। বছর ব্যবধানে গেল অক্টোবরে এ খাতের আদায় কমেছে 17.5%, তবে ভ্যাট ও আয়করে ভর দিয়ে গত মাসে ইতিবাচক ধারা ধরে রেখেছে এনবিআর। অর্থ বছরের প্রথম 4 মাসের হিসেবে দেখা যাচ্ছে রাজস্ব আহরণে প্রবৃদ্ধি 15% বেশি হলেও লক্ষ্যমাত্রার তুলনায় তা 17,219 কোটি টাকা কম। লক্ষ্য পূরণে কর আহরণ পদ্ধতি সহজ করার তাগিদ অর্থনীতিবিদদের। দেশ চালাতে দরকারি অর্থের মধ্যে গেল অক্টোবর মাসে সরকারের কোষাগারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জমা দেওয়ার কথা ছিল 36,793 কোটি টাকা, কিন্তু আদায় পরিস্থিতি বলছে 8,320 কোটি টাকা কম আহরণ করতে পেরেছে সংস্থাটি। মাস ভিত্তিক রাজস্ব আদায়ের চিত্রে দেখা যাচ্ছে আগস্টের মতো অক্টোবরেও বছর ব্যবধানে কমেছে আমদানি শুল্ক ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট আদায়। তবে এ সময়ে রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেড়েছে 5.95%, আয়কর প্রায় 10% আর ভ্রমণ কর বাবদ আদায় বেড়েছে 20% বেশি। এনবিআরের হালনাগাদ তথ্যে দেখা যায় 4 মাসের হিসেবে অক্টোবর পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে 1,19,478 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় 17,219 কোটি টাকা কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় 15.5% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি 24.78% প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়ে। এরপর রয়েছে আয়কর আর কাস্টমসের 4 খাত মিলে প্রবৃদ্ধি হয়েছে 4.53%। বাংলাদেশ কর জিডিপি অনুপাতের দিক থেকে সারা পৃথিবীর ভিতরে সর্বনিম্ন অবস্থান করছে। বাংলাদেশের কর আহরণের যে প্রক্রিয়া, বাংলাদেশের রাজস্ব সংগ্রহ করার যে প্রক্রিয়া এখনো পর্যন্ত জটিল। কর আহরণের জন্য ট্যাক্স নেট বাড়াতে হবে। আপনার কর আহরণের জন্য প্রত্যক্ষ কর থেকে কর বাড়ানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। টিন যারা দিচ্ছে না তাদেরকে আইনের প্রক্রিয়া এনে তাদেরকে শাস্তি প্রদান করতে হবে, এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, একটা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং এর সাথে একটা সামাজিক স্থিতিশীলতার প্রয়োজন। চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 9%। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মানুষের শরীরে প্রতি মুহূর্তে প্রয়োজন অক্সিজেন। একটু ঘাটতি মানেই শ্বাসকষ্ট, আর গুরুতর ঘাটতি মানেই জীবন সংকট। তাই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অক্সিজেনকে ধরা হয় লাইফ সাপোর্টের প্রথম ধাপ। অথচ জীবন রক্ষাকারী অক্সিজেন নিয়েই বরিশালের চরম অব্যবস্থাপনা, অনিয়ম আর টাকার খেলা। সরকারি প্ল্যান্ট বসিয়ে রেখে বেসরকারি খাত থেকে অক্সিজেন কিনে লুটপাটের অভিযোগ উঠেছে। চুক্তির উপর দোষারোপ সিভিল সার্জনের। সুমন হাসান ও সুজয় দাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। দ্রুত অক্সিজেন যোগান নিশ্চিতে বরিশাল জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে কয়েক কোটি টাকা ব্যয়ে সরকার নির্মাণ করে পিএসএ অক্সিজেন প্লান্ট। আধুনিক যন্ত্রপাতি, পর্যাপ্ত লোকবল সবই আছে, শুধু নেই রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা। 24 ঘন্টায় 14,40,000 লিটার অক্সিজেন উৎপাদনে সক্ষম প্লান্টে, যা দিয়ে জেলার সব সরকারি হাসপাতালের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু বাস্তবে উৎপাদন হয় দৈনিক মাত্র 5,000 লিটার। কিন্তু কেন? এখানে যা উৎপন্ন হয় হাসপাতালে দেখা গেছে তার 20%ও এখনো নিতে পারে না। এই হসপিটালে যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা করি। মানের দিক থেকে এটা অনেক উন্নত। সার্বক্ষণিক কাজ করতে সক্ষম আছি, কিন্তু আমাদের হসপিটাল অথরিটির পারমিশন নাই দেখে আমরা
সার্বক্ষণিক উৎপাদন করতে পারতেছি না। অভিযোগ উঠেছে সক্ষমতা থাকলেও অদৃশ্য কারণে কাজে লাগানো হচ্ছে না প্ল্যান্টটি। বসিয়ে রাখা হয়েছে প্ল্যান্টের জন্য কেনা 250 কেভির জেনারেটর। দিনের বেশিরভাগ সময়ই বন্ধ থাকে উৎপাদন। ফলে জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলো বঞ্চিত হচ্ছে বিনামূল্যের সরকারি অক্সিজেন থেকে। এতে রোগীর খরচ যেমন বাড়ছে, রাজস্ব হারাচ্ছে সরকার। 2024 সালে 22টি জেলার 29টি স্থানে সরকারিভাবে এই প্ল্যান্ট স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অক্সিজেন চাহিদা মেটানো হবে বিনে পয়সায়। তবে কার্যত বরিশালেরটা অচল, অনেকটা উৎপাদনহীন। অভিযোগ উঠেছে বেসরকারিভাবে 2টি প্রতিষ্ঠান থেকে বেশি দামে অক্সিজেন কেনা হচ্ছে, গচ্ছা যাচ্ছে সাধারণ মানুষের টাকা। আশ্চর্যের বিষয় হচ্ছে সদর হাসপাতালে এই প্ল্যান্টের অবস্থান হলেও এই হাসপাতাল অক্সিজেন কিনছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে। মাত্র 1.5 কিলোমিটার দূরের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালও বছরে কোটি টাকার অক্সিজেন কিনছে স্পেকটা ও লিন্দে নামের 2টি প্রতিষ্ঠান থেকে। সরকারি অক্সিজেন প্ল্যান্ট বসিয়ে রেখে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কেন কেনা হচ্ছে অক্সিজেন? অবশ্য এজন্য সিভিল সার্জন দুষছেন পূর্বের করা চুক্তিকে। আর শেরে-বাংলা মেডিকেলের নতুন পরিচালক বলছেন সরকারি প্ল্যান্টের বিষয়ে খুঁটিনাটি জানেন না তিনি। আমাদের পিএসএর যে অক্সিজেন দিয়ে আমাদের আপাতত আমাদের সদর হাসপাতাল পিএসএর অক্সিজেন দিয়ে চলছে, আর স্পিডটাকে চিঠি লিখে মৌখিকভাবে বন্ধ করা হয়েছে। এখানে কিছু একটা হয়তো আছে, মানে ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। আর আমার প্রতি বছরে 1 কোটির আশেপাশে এরকম আমার অক্সিজেন খরচ হয় 1 কোটি টাকার মতো। সংশ্লিষ্টরা বলছেন বেসরকারি প্রতিষ্ঠান থেকে 1 লিটার অক্সিজেন কিনতে হচ্ছে 45 টাকায়, কিন্তু সরকারি প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন খরচ মাত্র 2 টাকা 50 পয়সা। যে প্ল্যান্ট থেকে জেলার সব হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ সম্ভব, সেটি কেন ফেলে রাখা হয়েছে? এর নেপথ্যে কয়েকজন কর্মকর্তার কমিশন বাণিজ্যকে দুষছেন অনেকে। জেলা এবং উপজেলাগুলো কোথাও কিন্তু প্রয়োজনীয় যে অক্সিজেন দরকার সেটা এখান থেকে কেনা হয় না, এটা বাইরে থেকে কেনা হয়, যাতে করে আসলে এই যে কোটি কোটি টাকা ব্যয়ে যে অক্সিজেন প্ল্যান্ট করা হয়েছে সেটা অকার্যকরী রয়ে গেছে। সরকার এরকম একটা ব্যবস্থা নিচ্ছেন যাতে বরিশাল বিভাগের তথা বাংলাদেশের প্রত্যেকটা স্বাস্থ্য প্রতিষ্ঠানে ইন্ডিপেন্ডেন্টলি এরকম সরবরাহ থাকে, যাতে করে অক্সিজেনের জন্য কোনো রোগী যাতে কষ্ট না পায়। নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় 2024-25 অর্থ বছরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অক্সিজেন কিনেছে 1 কোটি টাকার। জেলার 9 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পেছনে খরচ করেছে 15 লাখ। সরকারি প্ল্যান্টটি পুরো দমে চালু করলে একদিকে যেমন বছরে সরকারের কোটি টাকার সাশ্রয় হতো, তেমনি জনগণও পেত বিনামূল্যের অক্সিজেন সেবা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের উদ্যোগে শেষ হলো NSU ডায়ালগ 2025। 3 দিন ব্যাপী ফ্ল্যাগশিপ ওপেন ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট চ্যাম্পিয়নশিপ শুরু হয় 21 নভেম্বর। প্রতিযোগিতায় দেশের মোট 32টি দল অংশগ্রহণ করেন এবং নবীন বিতার্কিকরাও তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত চূড়ান্ত পর্বে সাদমান চৌধুরী অঙ্কিতা দে NSU ডায়ালগের চ্যাম্পিয়ন হন। এই আয়োজনের মিডিয়া পার্টনার সময় মিডিয়া লিমিটেড। 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিণত হবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশগুলো। বিশেষ করে এর প্রভাব মোকাবেলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। এক প্রতিবেদনের তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংস্থাটি জানায়, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। এর ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। ক্ষতিগ্রস্ত হবে কৃষি ও কর্মসংস্থান। পরিবেশ সচিব ডাক্তার ফারহিন আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তি, অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবেলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, কিন্তু তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছে আরও 2 জন। 3 হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার সকালে অস্ত্রধারীরা সদর দফতরের মূল ফটকের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর গুলি চালালে ভেতরে প্রবেশের চেষ্টা করে। সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিরস্ত্র করে। হামলার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনা এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল খারিজ
এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে পুলিশ। লেবাননের বৈরুতে দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন ইরান সমর্থিত হিজবুল্লাহর চিফ অফ স্টাফ। এতে আরও 5 জন নিহত এবং আহত হয়েছেন 28 জন। এদিকে গেল 1.5 মাসে প্রায় 500 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে অন্তত 342 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। স্থানীয় সময় রোববার বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এই বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হাইথাম আলী তাবতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন, আহত হয়েছেন অনেকেই। হামলার পরেই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলী তাবতাবাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাবতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলাকে স্পষ্ট উস্কানি বলছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির। এদিকে গাজার চিত্রও প্রায় একই। নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ, যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গেল 1.5 মাসে প্রায় 500 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের খবর। লম্বা বিরতির পর বিগ ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বিএফএল। তৃতীয় রাউন্ডে ঢাকা ডার্বিতে মুখোমুখি হবে 2 চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। কুমিল্লার ম্যাচ শুরু হবে দুপুর 2:45টায়। জাতীয় দলে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ও এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে জয়ের পর এবার বিগ ম্যাচে মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। লাল সবুজের জার্সি পরে দুর্দান্ত পারফর্ম করে এবার ক্লাবের ডিউটিতে মনোযোগী আকাশী নীল ফুটবলাররা। ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচে জয়ের জন্য মুখিয়ে সাদা কালোরা। সাবেক ক্লাব মোহামেডানের বিপক্ষে লড়বেন। ভারতের বিপক্ষে গোল করা শেখ মোরসালিনকেও এই ম্যাচে পাচ্ছেন আবাহনী কোচ মারুফুল হক। তবে ঘরের মাঠে ছেড়ে কথা বলবে না আলফাজ আহমেদের দলও। অতীত পরিসংখ্যান কিংবা পয়েন্ট টেবিলের অবস্থান একপাশে রেখে জয়ের লক্ষ্যে মুখিয়ে সাদা কালোরা। শুধু সুলেমান না, আসলে আবাহনের ম্যাক্সিমাম প্লেয়ারদের উপরে আমাদের আসলে বাড়তি থাকবে। ওকে আমরা অপোনেন্ট হিসেবে পাবো, আসলে ওর উপর বাড়তি থাকবে আমাদের ডিফেন্সের লাইনে সবারই। সুলেমান দিয়াবাতে তো আসলে অনেক ভালো প্লেয়ার, দেখা যাচ্ছে যে গোল স্কোরিং অ্যাবিলিটি অনেক ভালো। তো আমি মোহামেডানে একসাথে খেলেছি, আমাদের সাথে বোঝাপড়া ভালো। ইভেন আমরা এখন আবারও আবাহনীতে এক টিমে আছি। সো আশা করতেছি ভালো একটা কম্বিনেশন হবে। ইভেন আরেকটা ফরেন প্লেয়ারও আসছে আমাদের, অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাজিলিয়ান, ও খুব ভালো। সো আমাদের ফরেন কালেকশন খুবই ভালো, ইভেন তো আমাদের লোকাল কালেকশনও অনেক ভালো। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশ ঘিরে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, মার্কিন তৎপরতা কমলেও বেড়েছে চীনে। ভারতের সঙ্গে দূরত্বের সুযোগ নিচ্ছে পাকিস্তান, জাতীয় স্বার্থে গুরুত্ব সরকারের। অনলাইনে পারিবারিক মামলার বিচার কাজে পারিবারিক আদালত চালু, কমবে মামলা জট, স্বল্প সময় সেবা দেওয়ার আশা আইন উপদেষ্টা। এবং রামপুরে 28 জনকে হত্যার মামলায় 2 সেনা সদস্য সহ 4 জনের অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। একই দিনে হবে ভার্চুয়ালি হাজিরা আবেদনের শুনানিও। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন খন্দকার। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।